বিয়ে করতে গিয়ে হবু শাশুড়ি মাকে পাজাকলা করে নিয়েছিল যে মানুষটা, সে আমার বাবা, আপনাদের মানবেন্দ্র মুখোপাধ্যায়। আসবো সে গল্পে। তার আগে একটু একটু বলেনি। বাবার জন্ম কালীঘাটে হলেও বড় হওয়া টালিগঞ্জের ভবানী সিনেমার পাশের গলিতে, বাঙালপাড়ায়। যৌথ পরিবার, বড় সংসার। আমার দাদু অতুলচন্দ্র মুখোপাধ্যায় আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার। দাদুরা 10 ভাই। গানবাজনা আমাদের পরিবারে বহুকালের সঙ্গী। বাঙালপাড়ায় আজও গানের বাড়ি বললে লোকে আমাদের পুরনো বাড়ি চিনিয়ে দেয়। দাদু এসরাজ বাজাতেন। দাদুর অন্য ভাইদের মধ্যে রত্নেশ্বর মুখোপাধ্যায় ছিলেন বিখ্যাত কীর্তনিয়া। সিদ্ধেশ্বর, মনোজেশ্বর মার সঙ্গীতের সাধক। সত্যেশ্বর সব ধরনের গান করতেন। বাবার গান শেখা এই কাকাদের কাছেই। ও পাড়া থেকে দাদুরা চলে যায় বিজয়গড়ে। সে সময় বিজয়গড় হদ্রগ্রাম। ওখানে তখন কলোনি ল্যান্ড দেওয়া হচ্ছিল। তারই খানিক জমি নেয় দাদু। আমাদের দেশের বাড়ি বরিশালের উজিরপুরে। 20-এর দশকে দাদু সপরিবারে পারে চলে আসেন। দাদুর বাবা ছিলেন গজেন্দ্রনাথ। তিনিও অসম্ভব সঙ্গীত রসিক। রজনীকান্ত সেনের সঙ্গে এক মেসে থাকতেন। ভক্তিগীতি, হরিনামের গান করতেন। রজনীকান্ত গান লিখলে গজেন্দ্রনাথকে দেখাতেন। দেশের বাড়ির চণ্ডীমণ্ডপে গান লেগেই থাকত। রাধাকৃষ্ণের লীলা কীর্তন, রয়ানি গান, মনসামঙ্গলের আসর। নদীঘাটে নৌকায় মাঝিমাল্লার গান তো ছিলই। সারিন্দা বাজিয়ে ওরা সারির জারি ভাটিয়ালি ধরত। মাঝিরা গাইত হরিনাম সংকীর্তন। দেশের বাড়ি উজিরপুর, তার হাওয়া বাতাসের উড়ান বাবাকে গানের পাকদণ্ডিতে নিয়ে ফেলে। বাবার কাকা রত্নেশ্বর ছিলেন আবার কাজী নজরুল ইসলামের বন্ধু। কিশোরবেলায় বাবার গলায় কীর্তন শুনে মুগ্ধ হয়ে নজরুল দুটো গান শিখিয়েছিলেন বাবাকে। বাঙালপাড়ায় আমাদের বাড়িটা ছিল গলির একেবারে শেষে। আর একেবারে মুখের বাড়িটা মায়ের বাপের বাড়ি। তখন থেকেই বাবা আর মায়ের আলাপ, প্রেম, বিয়ে। মায়ের বাবা কমান্ডিং অফিসার। সচ্ছল পরিবার। তুলনায় আমরা অনেকটাই অসচ্ছল। কিন্তু তাতে দাদু দিদার কোনো আপত্তি তো ছিলই না। উল্টে বিয়ের আগে থেকেই ভাবি শ্বশুরবাড়িতে বাবার অবাধ যাতায়াত। ওরাও বাবাকে খুব ভালবাসত। তো বিয়ে ঠিক হলে পর দিদিমা সব জিনিসপত্র কিনতে লাগলো। একটা জিনিস শুধু কিনেছিল বাবাকে না বলে। সে কথা বাবা জেনেছিল একবারে বিয়ে করতে গিয়ে। দিদা বলল, পল্টন, বাবার ডাকনাম, তোমার জন্য একটা জিনিস আমি নিজে গিয়ে করিয়ে এনেছি, তোমায় বলিনি। বাবা তো শুনে অবাক, কি এমন জিনিস যেটা কিনে আনার আগে বলা যায় না? দিদা বলল, একটা হারমোনিয়াম। ব্যাস শোনা মাত্র বাবা প্রচণ্ড রেগে গিয়ে চেঁচিয়ে মেচিয়ে একসা, মামনি, খুব ভুল কাজ করেছ। হারমোনিয়ামটা বাজিয়ে দেখে কিনতে হয়, বলে বাবা খুব রাগ দেখাতে লাগলো। শেষে শুধু বলল, তা কোত্থেকে কিনেছ শুনি। দিদিমা একটা বিখ্যাত দোকানের নাম করল। বাবার রাগ তাতে যেন অল্প পড়ল। বসলো হারমোনিয়াম নিয়ে, আর বেল ধরে রিডে হাত দেওয়া মাত্র চমকে উঠল। এ তো অসাধারণ, অসম্ভব সুরেলা। রিডে হাত চালিয়ে এত খুশি হলো যে সোজা উঠে দাঁড়িয়ে দিদাকে কোলে তুলে আনন্দে ধেই ধেই করে ঘুরতে লাগলো। সেদিন থেকে কোনো অনুষ্ঠান বা রেকর্ডিং নেই যে বাবা ওই হারমোনিয়ামটা সঙ্গে নেয়নি। আজও আমার কাছে ওটা রাখা। ওটা যেন ঠিক আর যন্ত্র নয়, আমাদের পরিবারের নানা স্মৃতি বুকে বয়ে জীবন্ত কোনো সত্তা। আজও তার রিডে হাত চালালে আমি বাবার ছোঁয়া পাই। এত বাজাত ওটা, আঙুলের চাপে জায়গায় জায়গায় একটু আধটু বসে গেছে। ঠিক ওইখানগুলোয় যেন জেগে আছে বাবার প্রাণ। বাবা মায়ের বিয়ের 14 বছর পর আমার জন্ম। ওরা তখন আমাদের এখনকার বাড়িতে চলে এসেছে। পরিবার বাড়ছিল, পুরনো বাড়িতে আর কুলোচ্ছিল না। যাদবপুরের নর্থ রোডে বাবা জমি কেনে। আমার আর্কিটেকচার দাদু নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি করায়। বাবা মায়ের আমি একমাত্র সন্তান। মায়ের সঙ্গে যত না, বাবাকে ছাড়া যেন আমার চলতই না। বাবা গান গায়, আমি বাবার পিঠে পিঠ দিয়ে পড়ি। বাবা আমার পড়ার বইয়ের কবিতায় সুর করে দেয়, আমি তাই গেয়ে বেড়াই। বাবা কার্নেগি হলে হ্যারি বেলাফন্টের কনসার্ট, গোলাম আলীর গজলের ক্যাসেট কিনে দেয়, আমি শুনি। রাতবিরেতেও কোনো গানে সুর করলে বাবা আমায় পায়ে সুরসুরি দিয়ে ডেকে দেয়, আমি উঠে বসি। বাবা মানে একরাশ মজা, দুষ্টুমি, হদ্দার, গান, খেলা, আড্ডা, সব। খুব পড়তে ভালবাসত বাবা। ছোটদের বই, বড়দের বই বলে কোনো বাছবিচার ছিল না। বাবার দেখা দেখি এর স্বভাব আমাকেও পেয়ে বসে। তবে বাবা জেমস হেডলিচেজ, আগাথা ক্রিস্টি পেলে যেন জগৎ ভুলে যেত। খুব ভালবাসত রিডার্স ডাইজেস্ট ম্যাগাজিনটা। মায়ের রান্নার হাত খুব,
ভালো। মাঝে মধ্যেই বাড়িতে ভালমন্দ হতো। একটু বেশি খাওয়া হয়ে গেলে বাবা মজা করে বলতো, বেলু, মায়ের ডাক নাম, ভালো নাম বেলা, এর একটু ডাইজেশনের দরকার, যাই পরে আসি, বলেই রিডার্স ডাইজেস্ট খুলে বসত। একটা হিন্দুস্তান 14 গাড়ি ছিল বাবার। ওটা করে আমাকে মাঝে মাঝে স্কুল থেকে আনতেও যেত বাবা। সেখানেও মজা। মেয়েকে স্কুলে আনতে গিয়ে কোনো বাবা লুকিয়ে দাঁড়িয়ে আছে, শুনেছেন কোনোদিন? আমার বাবা তাই করত। যখন স্কুল থেকে বেরিয়ে কাউকে দেখতে না পেয়ে আমার প্রায় কাঁদকাদ দশা, তখন পিছন থেকে এসে ধাপ্পা বলে পিঠে আলতো চাপড় দিয়ে দেখা দিত। ইস্টবেঙ্গল বলতে বাবা অজ্ঞান। এদিকে আমার মামাবাড়ি পূর্ববাংলার লোক হলেও সবাই মোহনবাগান। ফলে খেলার দিন ইস্টবেঙ্গল জিতলেই বাবা ইলিশ কিনে সোজা চলে যেত মামাবাড়ি। আর মোহনবাগান জিতল তো পাল্টা হানা মামাদের। এমনও হয়েছে, বাড়ির টিভিতে খেলা চলছে, পাড়াশুদ্ধ লোক আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়েস্টার্ন টিভির সামনে হামলে পড়েছে। আমরা বাপ বেটি রবীন্দ্র সরোবরের বেঞ্চে গলদঘর্ম হয়ে রেডিও শুনছি। ইস্টবেঙ্গল হারলে মামাদের আক্রমণ শেষ হলো কি না জেনে তবে আমাদের বাড়ি ফেরা। ময়দানেও খেলা দেখতে যেত বাবা। সেখানেও আবার এক কীর্তি, শচীন দেববর্মন প্রায়ই আসতেন দেখতে। বাবাদের ধারণা হয়েছিল এসডি অপা গ্যালারিতে বসলেই লাল হলুদ হারে। শচীনের কথাকে নাকি তাই ওরা পিছন দিকে গ্যালারির নিচে দাঁড় করিয়ে রাখত। ভাবুন একবার, কর্তা নাকি হাসি মুখে তা মেনেও নিতেন। দল জিতলেই হলো, শুধু গ্যালারিতে তেমন চিৎকার শুনলে জোর গলায় জানতে চাইতেন, আরে কাগজ চিৎকার ক আমাগো। খেলা শুরুর আগে সবুজ লজেন্স খাওয়ার খুব চল ছিল। মোহনবাগান জার্সির রং যে সবুজ মেরুন, তাই বাবারা একজন একটা একটা করে লজেন্স খেত আর বলতো, এই মোহনবাগান রে খাইলাম। বাবার সঙ্গে থাকতে থাকতে আমার খেলার প্রতি একটা ন্যাক তৈরি হয়ে গিয়েছিল। বাবা নিজে ক্রিকেটটা ভালোই খেলতো। ফুটবল ক্রিকেট দুটো খেলা নিয়ে বাপ মেয়েতে বেশ আড্ডা হতো। তার একটা গল্প না বললে নয়। তখন বয়সন্ধি পেরোচ্ছি, সুন্দর পুরুষ দেখলে চোখ চলে যায়। খুব পছন্দ ছিল কার্শন খাউরিকে। বাবাকে বলতাম, বিয়ে যদি করতে হয় কার্শন কি করব, আর ফুটবলার হলে ভাস্কর গাঙ্গুলি। বাবা শুনে মিটিমিটি হাসতো আর বলতো, তাই? আচ্ছা। ওমা, একবার কি হলো, দমদমে ভাস্করদাদেরই পাড়ার কাছে একটা অনুষ্ঠান। ভাস্করদাও দেখলাম গিয়েছে। বাবা শটান ওকে ডেকে বসলো, তারপর বলল, এই শোন, আমার মেয়ে বলেছে তোকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আমার তো তখন ধরিত্রী দ্বিধা হও দশা। আর সত্যিকার যখন প্রেমে পড়লাম, রাহুলের কথা বাবাকে বললাম। বাবার তো কোনো কিছুতে না নেই। খুশি হলো। হঠাৎ একদিন দেখি ডাকছে। বলল, তোর জন্য একটা গান বেঁধেছি, শোন। বলে শোনালো, ক্ষমা চাইছি বলতে কোনো দ্বিধা নেই, হীন কথা দিয়েছি কিনা জানা নেই, যে চিরদিন মোরা থাকবো বসন্তে, বর্ষার জলে কবু ভাসব না যে। আমি জানি না পৃথিবীর আর কোনো বাবা তার মেয়ে প্রেমে পড়েছে বলে গান বেঁধেছেন। মানবেন্দ্র মুখোপাধ্যায় তাই করেছিলেন। অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড করত বাবা। হঠাৎ একবার ঠিক করলো হোমিওপ্যাথি শিখবে। ব্যাস, মেটেরিয়া মেডিকা কিনে চলল দিনের পর দিন পড়াশোনা। বাবার যে কি জনপ্রিয়তা, সেটা ছোটবেলায় তেমন টের পাইনি। পরে গল্প শুনে নয় নিজের চোখে দেখে বুঝেছি। দুটো গল্প বলি। মেহেদী হাসান রবীন্দ্রসদনে গাইতে এলেন। মেহেদীর পাগল ভক্ত বাবা, শুনতে গেল। এদিকে মঞ্চে গাইতে বসে মেহেদী বলে উঠলেন, মানবেন্দ্রজি, আপনি একটু উঠে দাঁড়াবেন। একবার অন্তত আপনাকে দেখতে চাই। লতা মঙ্গেশকর COP86-এর সময়ে কলকাতায়। বাবা দেখা করতে গেলেন গ্রিন রুমে। লতাজি বললেন, আপ ও গানা গায়ে থাকে, হাম তো কুছ ভি নেহি গা পায়ে। কি ব্যাপার? তার ঠিক আগেই সলিল চৌধুরীর সুরে অসম্ভব শক্ত তাল লয়ের একটি গান, আমি পারিনি বুঝিতে পারিনি, রেকর্ড করেছে বাবা। এর যখন হিন্দি ভার্সন হবে, সুর শুনে লতাজি বলেছিলেন, সলিলদা, এ অসম্ভব, কেউ গাইতে পারবে না। সলিল চৌধুরী তখন শুধু বলেছিলেন, এ গান অলরেডি বাংলায় রেকর্ডেড। আমাদের বাড়িটা যে কি ছিল, কখনো হারমোনিয়াম বন্ধ হতো না, রাত দিন খোলা। বাবা গাইতো, আমিও গাইতাম। আর যখন তখন এসে পড়ত আমার কাকারা, পিসিরা। তাদের এক জনের নাম সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন, নির্মলা মিশ্র, আরতি মুখোপাধ্যায়, কে নয়। পণ্ডিত রবিশঙ্করও এসেছেন,
বাবাকে ওর নিজস্ব মিউজিক্যাল অপেরা ঘনশ্যাম এর জন্য নেমন্তন্ন করতে। আমার প্রথম গানের রেকর্ডিং বাবা দেখে যেতে পারেনি, কিন্তু সেখানেও কি কাকতালীয় ভাবে জুড়ে আছে বাবা। পুরনো কলকাতার গান নিয়ে একটা সংকলন বেরোবে, বাবাই গাইবে। ট্র্যাক রেকর্ডিং যেদিন, বাবার শরীরটা ভালো না। দমদমে যাচ্ছি বাবার সঙ্গে স্টুডিওয়। গাড়িতে যেতে যেতে বলল, আজ তো ট্র্যাক রেকর্ড, শরীরটা তেমন জুতের নেই, দরকার হলে তুই গিয়ে দিতে পারবি, ডাবিং এর সময় না হয় গিয়ে দেব আমি। বলে খাতা খুলে 10টা গানের মধ্য থেকে 2টো গানের পরীক্ষা নিল গাড়িতে যেতে যেতে। তারপর বলল, একদম ঠিক আছে। ডাবিং আর করা হলো না। হঠাৎ ম্যাসিভ হার্ট অ্যাটাকে বাবা চলে গেল আমাদের ছেড়ে, কাউকে এতটুকু সময় না দিয়ে। তারপরের ঘটনা, স্টুডিও থেকে আমায় ডেকে পাঠানো হলো। ওরা ঠিক করেছেন সেদিনের ওই ট্র্যাক রেকর্ড থেকেই কাজটা শেষ করবেন, কিন্তু আমাকে একটু দেখে দিতে হবে। আমি মন দিয়ে শুনতে বসলাম, দেখলাম সব প্রায় ঠিক আছে, 2টো গান ছাড়া। ওরা বললেন, তাহলে ও 2টো তুমি গেয়ে দাও। আর তো উপায় নেই, গাইলাম আমি। সংকলন বেরোলো, আর শিহরিত হয়ে আবিষ্কার করলাম যে 2টো গান সেদিন গাড়িতে বাবা আমায় গাইতে বলেছিল, এর দুটিই সেই গান।